আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। ক্ষমতায় গেলে কারখানা নিরাপত্তা, মব সন্ত্রাস বন্ধ, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে তারা এ দাবি জানান। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপির ব্যবসা নীতি নিয়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। তাদের সঙ্গে নানা বিষয়ে প্রায় 2.5 ঘণ্টা কথা বলেন তারেক রহমান। বৈঠকে ব্যবসায়ীরা দেশের শিল্প খাতে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ শিল্প খাতের উন্নয়নের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। দীর্ঘ আলোচনা, উনি ধৈর্য সহকারে প্রায় 2.5 ঘণ্টা শুনেছেন এবং উনি নোট নিয়েছেন। উনি বলেন যে যদি আমরা ক্ষমতায় আসি, নিশ্চয়ই আমরা এই বিষয়ে কীভাবে চিন্তা করছি এবং সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। দে ওয়ান্টেড টু প্রিপেয়ার তাদের পলিসিগুলি, এবং সেটা যাতে ব্যবসা কস্ট অফ ডুইং বিজনেস কমানো যায়, স্টক মার্কেট যাতে সৃষ্টি করা যায়, মানে আরও ভাইব্রেন্ট করানো যায়, ব্যাংকের উপর যাতে নির্ভরশীলতা কমে আসে, এবং এগুলি তো আমি তো মনে করি প্রত্যেকটা এই যে রাইট স্টেপ। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিল্প খাতের উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারেক রহমান। উনিও বলেছেন, আমি জানি আপনাদের প্রত্যাশা অনেক আমাদের কাছ থেকে। আমরা আমাদের বিগত দিনে যেটা চেষ্টা করেছি, আজকের প্রেক্ষাপটে যে পরিবর্তনের দরকার, যে বড় ধরনের রিফর্মসের দরকার, সংস্কারের দরকার, যে ডিরেগুলেশনের দরকার, যে লিবারালাইজেশনের দরকার, এগুলো ইনশাল্লাহ করার জন্য বিএনপি ইতিমধ্যে তার নীতিমালায় প্রস্তুতি নিয়েছে। ইনশাল্লাহ আমরা এগুলো বাস্তবায়ন করব। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। দু একদিনের মধ্যে তারেক রহমানকে বিএনপি চেয়ারম্যান ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো আশঙ্কা নেই বিএনপির। সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। সিলেট থেকে বিএনপি এবারে নির্বাচনী প্রচারণা শুরু করবে বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব। এর আগে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। এ সময় সিলেটের 5টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা 2 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশের থেকে উৎসাহে যে আমাদের ছেড়ে চলে গেছেন, সেটা সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচন প্রচারণা শুরু করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও সমাধিসৌধে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। ঘন কুয়াশা, তীব্র শীত উপেক্ষা করে খালেদা জিয়ার সমাধিস্থলে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে আসা মানুষরা বলছেন বেগম জিয়াকে নিয়ে তাদের আবেগের কথা, আর নেতাকর্মীরা করেন প্রিয় নেত্রীকে নিয়ে স্মৃতিচারণ। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শীতের সকাল, কুয়াশা ঠেলে পূব আকাশে তখনও দেখা মেলেনি সূর্যের। তেজদীপ্ত রোদের আলো ফোটার আগেই রাজধানীর জিয়া উদ্যানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। মৃত্যুর 6 দিন পরও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফুলেল শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবর জিয়ারত করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ফুলে ফুলে মুড়িয়ে দেয়া হয় বিএনপি চেয়ারপারসনের কবর। শীত উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে আসা মানুষজন তুলে ধরেন বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের আবেগ। যে ওনারা জীবিত থাকাকালে আমি দেখতে খুব ইচ্ছে ছিল, তা দেখতে তো পারিনি, ভাগ্যে হয়নি। এখন আমার হাজবেন্ড খুব অসুস্থ, সার্জারির রোগী, তাও আমি আসছি। উনি খুব ওনার ভক্ত। ওনার মতো একজন মানুষকে আমাদের বাচ্চাদেরকে চেনানোর জন্য নিয়ে আসছি, যে
উনি একজন আপসীন নেত্রী ছিল, আমাদের দেশে কেমন ছিল বাচ্চারাও জানুক, দেখুক। নেতাকর্মীরা করেন প্রিয় নেত্রীকে নিয়ে স্মৃতিচারণ। ওনার জীবন থেকে আমরা অনুপ্রেরণা পাই, আমরা একজন সৎ এবং নিষ্ঠাবান যেন রাজনীতিবিদ হয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই। উনি আমাদেরকে সন্তানের স্নেহ দিয়েছেন, আজকে উনি আমাদের মাঝে নাই। উনি দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, গণতন্ত্রের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইসলামী মূল্যবোধের জন্য। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কবরের পাশেই কোরআন তেলাওয়াত করেন অনেকে। বেগম খালেদা জিয়া ছিলেন মানুষের আবেগ, ভালোবাসা আর ঐক্যের প্রতীক। দেশ এবং দেশের মানুষের স্বার্থের প্রশ্নে আপোষহীন। অনন্তকালের মহাযাত্রায় চলে গেলেও প্রদীপ হয়ে তিনি জ্বলবেন সবার হৃদয়ে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করার দরকার তা সবই করবে বিএনপি। সন্ধ্যায় বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, রাজনীতি করার অনুমতি না থাকাদের বাদ দিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া নিয়ে প্রশ্ন উঠবে না। সর্দার রাজীবকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম বৈঠক করেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের সারাংশ তুলে ধরেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা করবে কমিটি। এই নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু হয়, এই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি, যা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা শুধুই একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের সমর্থনের দ্বারা পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। সেই কারণেই আমরা বারবার নির্বাচনের কথা বলেছি। নজরুল ইসলাম খান বলেন, ন্যায্য কারণে কারো মনোনয়ন বাতিল হলে সেটা দোষারোপের নয়। নিষিদ্ধ দলগুলোর নির্বাচনে অংশ নিতে না দেওয়াটাও অন্যায় হবে না। দেশের প্রচলিত আইনে যদি মনোনয়নপত্র বাতিল হয়, হতেই পারে। আমাদের বিএনপিরও মনোনয়নপত্র বাতিল হয়েছে, তো সেখানে আপত্তি জানানোর সুযোগ আছে, সময় আছে। তারা নিশ্চয়ই আপত্তি জানাবেন এবং তার ভিত্তিতে হয়তো সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনকে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র করা হয়। হাসান মাহমুদ, RTV, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 300 আসনে 1842 প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া 723 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সন্ধ্যায় এ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন সংক্ষুব্ধ প্রার্থীরা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। গত 30 ডিসেম্বর এ কাজ শুরু করেন রিটার্নিং কর্মকর্তারা। সারা দেশে 300 আসনে মনোনয়নপত্র জমা দেয়া 2568 জনের মধ্যে 1842 প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল করা হয়েছে 723 প্রার্থীর মনোনয়ন। ইসির তথ্য অনুযায়ী সর্বোচ্চ বৈধ মনোনয়ন ঢাকায় 309টি, ফরিদপুরে সর্বনিম্ন 96টি। এদিকে ঢাকায় সবচেয়ে বেশি 133টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, সবচেয়ে কম বরিশালে 31টি। চট্টগ্রামের হাটাজারি, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড ও পটিয়া আসনে বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ এনামুল হক সহ 33 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী SM ফজলুল হক, ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ 12 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী যে নির্বাচন হবে ইনশাআল্লাহ, এটাতে আমরা অবশ্যই চাইব একটা লেভেল ফিল্ড যাতে প্লেন থাকে, যাতে সকলে সমান সুবিধা পায়। আমাদের অনেক রকম জটিলতা ছিল, আমরা সবগুলো কাটিয়ে উঠে যখন মনোনয়নপত্র সাবমিট করেছি, সব জটিলতা কাটিয়ে আমরা মনোনয়নপত্র সাবমিট করেছি।
ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার বিকল্প ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সহ 14 জনের মনোনয়নপত্র বৈধ ও 8 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজকে আমার যে মনোনয়নপত্র বৈধ হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনে আমরা সকলকে একসঙ্গে সাথে নিয়ে এই ফেনীর মানুষের যে প্রত্যাশা ছিল বেগম খালেদা জিয়ার নিকট, ইনশাল্লাহ সকলে একসঙ্গে কাজ করে সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করব। ময়মনসিংহ জেলার 11টি সংসদীয় আসনের মধ্যে 4টি আসন থেকে 6 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। খুলনায় 6টি আসনে জাতীয় পার্টির 2 জন সহ 11 জনের মনোনয়নপত্র বাতিল ও 35 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। দেশে বিদ্যমান মামলার জট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এর আগে অনুষ্ঠানে যোগ দিয়ে বিচার বিভাগ সিন্ডিকেট মুক্ত করতে প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালাতে বলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকনও। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী I seek your prayers and blessings for properly discharging this onerous duty and responsibility. বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ, ক্যান্সারের চেয়েও মরণঘাতী। সুতরাং শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। মামলার জট কমবে না, মামলা ডিসপোজ করতে পারবে, জট কমবে না যে পর্যন্ত বাংলাদেশের মিথ্যা মামলা বন্ধ না হবে। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মধ্যে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিসিবি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর নির্বাহী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন মুমসাদ দিনুরি। শনিবার রাতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পোস্টের পর গরম হয়ে ওঠে ক্রিকেট পাড়া। মুস্তাফিজ ইস্যুতে টালমাটাল ভারত বাংলাদেশ ক্রিকেট কূটনীতি। তার ফলাফল হিসেবে অনুমান করা গিয়েছিল টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাচ্ছে না বাংলাদেশ। অবশেষে সত্যি হলো সেই গুঞ্জন। अगर मुस्तफिजुर रहमान 2 कोड़ी का भड़वा आईपीएल में खेलेगा तो जिस मैदान में खेलेगा उसी मैदान में मारेंगे। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে দেশটির ক্রিকেট বোর্ডের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় মুস্তাফিজকে। এরপরই প্রশ্ন উঠে, এক বাংলাদেশি অনিরাপদ হলে পুরো দলের দায়িত্ব নিতে পারবে তো ভারত? এরপরই বাংলাদেশের ক্রিকেট বোদ্ধা, সাংবাদিক ও সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে উদ্বেগ জানায়। পরিস্থিতি হয়ে ওঠে টালমাটাল। জরুরি বৈঠকে বসে বোর্ড। এরই মধ্যে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতে দল না পাঠানোর খবর জানায় বিসিবি। সাম্প্রতিক ঘটনা প্রবাহে বাংলাদেশ দলের যে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে তার প্রেক্ষিতেই বোর্ডের এই সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে শঙ্কিত ক্রিকেট ভক্তরা। আমি একেবারে বলবো, যেহেতু এত বড় একটা ইভেন্ট আইপিএল, আমাদের একজন মুস্তাফিজ নক্ষত্র বাংলাদেশের, একটা লোককে না দিতে পারে একটা দলকে কিভাবে দিবে? আমরা আইসিসি টুর্নামেন্ট, টি-20 টুর্নামেন্ট খেলতে যাবো, কিভাবে সে নিয়ন্ত্রণ করবে? যে স্টেটমেন্টটা দিয়েছে, যে বিসিবি যেটা বলেছে, ওই স্টেটমেন্টে যদি অনড় থাকে তাহলে ঠিক আছে। ক্রিকেটের জায়গা থাকবে, আর আমাদের পলিটিক্যাল বিষয়, রাজনৈতিক বিষয়, এটা সম্পূর্ণ আলাদা থাকা উচিত। এদিকে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিসিবি। সেক্ষেত্রে লিটন মুস্তাফিজদের বিশ্বকাপের ভেন্যু হতে পারে অপর হোস্ট নেশন শ্রীলঙ্কা। এখন দেখার বিষয় ভারত বাংলাদেশ বৈরিতাকে কিভাবে সামাল দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মুমসাদ দিনুরি, RTV। খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভারত কোন যুক্তিতে ক্রিকেটার মুস্তাফিজকে খেলতে নিষেধ করেছে তার আইনগত ভিত্তি যাচাই বাছাই করে আইপিএল সম্প্রচার বিষয়ে পদক্ষেপ নেবে সরকার। সচিবালয়ে BFRF সংলাপে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ গ্রহণযোগ্য আছে। তিনি বলেন, নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। বিভিন্ন টুল ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করা, একটু টাইম নাও না, দেখি ওনাদের কাজগুলো একটু আগানো যায় কিনা। আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। অন্যান্য সময় আমরা কি বলি, বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না।
তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের ঘটনাগুলোর পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল, আর এগুলোর বেশিরভাগেরই নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। রোববার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা জানান গুম সংক্রান্ত কমিশনের সদস্যরা। তারা জানান, কমিশনে ১,৯১৩টি অভিযোগ জমা পড়ে। যাচাই বাছাই শেষে ১,৫৬৯টি গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে ২৮৭টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। এ সময় কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ, শিবলি, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন এবং উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,৩০৬ টাকা। গত মাসে দাম ছিল ১,২৫৩ টাকা। কেজিতে দাম বেড়েছে ৪ টাকা ৪২ পয়সা। রোববার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে নতুন দাম ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ। তবে বাজারে প্রতি সিলিন্ডারে ৮০০ থেকে ১,০০০ টাকা বেশি দাম নিচ্ছেন বিক্রেতারা। যদিও উৎপাদন পর্যায়ে বাড়তি দামের অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এটা আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করার চেষ্টা করি এবং ভোক্তা অধিকারকে ব্যবহার করার চেষ্টা করি, এবং যেটা বললাম যে ভোক্তা অধিকার ইতিমধ্যে অভিযান পরিচালনা করছেন এবং আজকে সকালেও আমি ভোক্তা অধিকার ডিজির সঙ্গে কথা বলেছি বাড়তি অভিযান পরিচালনার জন্য। কিন্তু মূল বিষয় যেটা আমরা জানি যে সাপ্লাই সাইডে, এটা আপনারা জানেন কিন্তু এটা যে সাপ্লাই সাইডে সমস্যা আছে, আমদানি কম হয়েছে। সো মার্কেটে ঘাটতি আছে, ইট ইজ ট্রু। চাহিদা যে পরিমাণ, চাহিদার তুলনায় সরবরাহের পরিমাণ কম। আমরা যদি গত বছরের সঙ্গে তুলনা করি, গত বছরের নভেম্বরের সঙ্গে ডিসেম্বরের সঙ্গে তুলনা করি, আমরা দেখব যে আমদানি এই গত নভেম্বর এবং ডিসেম্বরে কম হয়েছে। আইসিসি টি-20 বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। দলে জায়গা পাননি বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এছাড়াও ছিটকে গেছেন অফ ফর্মে থাকা উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী। ১৫ সদস্যের স্কোয়াডে আছেন ৭ ব্যাটার, ৩ স্পিনার ও ৫ পেস বোলার। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। লিটন দাসকে অধিনায়ক ও সাইফ হাসানকে তার ডেপুটি করে ঘোষিত ১৫ সদস্যের দলে নেই বড় কোনো চমক। তবে গেল বিশ্বকাপ খেলা ৯ ক্রিকেটার ধরে রেখেছেন নিজের জায়গা, নতুন যুক্ত হয়েছেন ৬ জন। স্কোয়াডে আছেন ৭ জেনুইন ব্যাটসম্যান, বাদ পড়েছেন শান্ত, লিটন, সাইফ ছাড়াও টপ ও মিডল অর্ডারে টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে তানজিদ তামিম, পারভেজ ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও নুরুল হাসান সোহানের উপর। ৩ জেনুইন স্পিনারের মধ্যে আছেন মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। ৩ জনেরই আছে টেল এন্ডে ব্যাট চালানোর দক্ষতা। ৫ পেসারের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ ১টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।